আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চায় এবং এ নিয়ে আসলে জোট পাকানোর কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এটা বলাই বাহুল্য যে জামাতে ইসলামের যে বর্তমান হিসাবটা, সেই হিসাবটা হচ্ছে যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তাদের একটা বড় সংখ্যক মেম্বার অফ পার্লামেন্ট সংসদে যাওয়ার সুযোগ পাবে। কারণ যে আসন ভিত্তিক যে বর্তমান যে সরকার ব্যবস্থা আছে, সেই সরকার ব্যবস্থার জন্য জাতীয় নির্বাচনের যে এজেন্ডা, সেই নির্বাচন এজেন্ডার পাশাপাশি স্থানীয়ভাবে রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী হতে হয়। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে স্থানীয় পর্যায়ে পুরো দেশে জামাতের রাজনৈতিক পরিস্থিতি এখনো ততটা বেশি শক্তিশালী না। আমরা ধরে নিতে পারি 50টি আসনে জামাত খুবই শক্তিশালী, কিন্তু এখনো 250টি আসনে জামাত ইসলামের মতো রাজনৈতিক দলগুলোর জন্য এখনো পরিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। যে কারণে তারা মনে করে যদি পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে তাদের সংখ্যাটা বাড়বে। তো যে কারণে তারা আসলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যকে সামনে রেখেই পিআর পদ্ধতি নির্বাচন চায় বলে আমি মনে করি। যদিও তাদের দাবিটা হচ্ছে যে সরকার ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার জন্য তারা পিআর চায়। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা তো আসলে বলতে পারি না যে পিআর পদ্ধতি না থাকার কারণে সুশাসন হচ্ছে না। কারণ সারা পৃথিবীতে যেখানে সুশাসন ব্যবস্থা আছে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে সুশাসন যেখানে আছে, সেখানে কিন্তু সব জায়গায় পিআর দিয়ে আছে সেরকম তো যদি বলার কোনো। পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনাকে করি, যে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না কেন, এবং এক্ষেত্রে কি তাদের রাজনৈতিক লোকসান হতে পারে? রাজনৈতিক লোকসান তো অবশ্যই সম্ভাবনা আছে, কারণ বিএনপি চায় না, যেহেতু তাদের যে বর্তমান যে ব্যবস্থায় নির্বাচন ব্যবস্থাটা আছে, সেইখানে বিএনপি মনে করে তাদের জন্য এক ধরনের অনুকূল পরিস্থিতি আছে। ফলে এই নতুন একটা ব্যবস্থা নিয়ে তারা এই সংকটে যেতে চায় না। যদিও বিএনপি সবসময় যে বিষয়টা দাবি করে থাকে সেটা হচ্ছে যে পিআর পদ্ধতির ফলে যে সরকার প্রতিষ্ঠিত হয়, পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে সেখানে খুবই অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, এবং সেখানে নীতি নির্ধারণের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়, ঘন ঘন সরকার পরিবর্তন হয়, চরমপন্থী দলের উত্থান ঘটে। তারপর হচ্ছে জোটের মধ্যে দর কষাকষি শুরু হয়, স্থানীয় প্রতিনিধিদের অভাব দেখা দেয়, জাতীয় নেতৃত্ব বেশি শক্তিশালী হয়ে পড়ে। ইত্যাদি নানান সংকট আছে আসলে পিআর পদ্ধতির মতো। বাংলাদেশের মতো রাজনৈতিক যে সংস্কৃতি, বাংলাদেশের মতো রাষ্ট্রে এই রাজনৈতিক সংস্কৃতির জন্য পিআর পদ্ধতি অনেকেই মনে করেন আসলে খুব বেশি ইতিবাচক হবে না। যেমনটি ধরুন আমি উল্লেখ করতে পারি, ইতিমধ্যে নেপালে পিআর পদ্ধতি আছে, এবং পিআর পদ্ধতির ফলে আমরা দেখতে পাচ্ছি যে নেপালে যে বর্তমান রাজনৈতিক সংকট যাচ্ছে, সেই সংকট কিন্তু পিআর সমাধান করতে পারে নাই, বরং পিআর পদ্ধতি সেখানে রাজনৈতিক সংকটটাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে, এবং যে কারণে আজকে নেপালের এই পরিস্থিতি আছে। ফলে বাংলাদেশের অতীতের যে অভিজ্ঞতা, সেটার আলোকে আমরা বলতে পারি না যে পিআর পদ্ধতি হলেই দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিপূর্ণ যদি গুণ। জানতে চাই যে রাজনৈতিক সংকটের কথা যেহেতু বলছিলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদীয় গণতন্ত্রে আসলে কি লাভ হতে পারে অথবা কি ক্ষতি হতে পারে? আচ্ছা, সংসদীয় গণতন্ত্র এটা যারা পিআর পদ্ধতির পক্ষে তারা বলেন যে পিআর পদ্ধতিতে হলে যে ভোটের সংখ্যা অনুসারে সরকার গঠিত হয়। ফলে ধরুন একটি রাজনৈতিক দলের 40% ভোট আছে, তাহলে তারা যে 100টার মধ্যে অর্থাৎ 40টা সিট পাবে। আর একটি রাজনৈতিক দলের 5% সিট আছে, ভোট আছে, তাহলে একটা 100টি আসনের মধ্যে তারা 5টি সিট পাবে। কিন্তু এখন যে ব্যবস্থাটা আছে, কোনো একটা আসনে যদি আপনার কোনো একটি দল 100 বা একটি ভোটও বেশি পায়, তাহলে তারাই হচ্ছে সরকার গঠন করে। ফলে এইভাবে প্রত্যেকটি আসন ভিত্তিক সরকার ব্যবস্থা বর্তমানে আছে। তো যে কারণে অনেকে মনে করেন যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে জনগণের প্রতিনিধিত্বশীলতা বাড়বে। কিন্তু আসলে অধিকাংশ রাজনৈতিক ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের ব্যবস্থা জনগণের প্রতিনিধিত্বশীলতা বাড়াচ্ছে না, বরং উল্টো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতিশীলতাই তৈরি করছে। এই পিআর পদ্ধতি আসলে সাধারণ জনগণ চায় কিনা সেটা পরখ করার কি উপায়? এই মুহূর্তে তো সেটা পরখ করার আসলে কোনো উপায় নেই, কারণ আমরা যেটা জানি যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা শুনি যে জরিপের মধ্যে বলা হয়েছে এত সংখ্যক পার্সেন্ট মানুষ এইটা চাচ্ছে, এত সংখ্যক পার্সেন্ট মানুষ এটা চাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক জরিপ এখন পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি, এবং কোনো রাজনৈতিক জরিপের উপরে জনগণের বা রাজনৈতিক বিশ্লেষকদেরও কোনো ধরনের আস্থা নেই। আমি একেবারে ক্যাটাগরিক্যালি বলতে পারি, বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো জরিপ হয়নি যে জরিপের উপরে আপনি একটা গ্রহণযোগ্যতা পাবেন। জরিপের
যে পদ্ধতিগত যে ত্রুটিগুলো থাকে সেটা বাংলাদেশে ব্যাপক। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকে। ফলে আসলে জরিপ দিয়ে বোঝা যাবে না যে কত পার্সেন্ট মানুষ পিআর চায়। আরেকটা বিষয় হচ্ছে, পিআর এমন একটা জটিল বিষয় যে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যদি আপনি এ বিষয়ে প্রশ্ন করেন, তারা আসলে বিষয়টাকে ব্যাখ্যাই করতে পারবে না। এটা মূলত বিশেষজ্ঞ মতামতের ব্যাপার, এটা জনগণের মধ্যে দিয়ে ব্যাপার না যে সবাই যদি মনে করে পিআর ভালো, এর অর্থে এই না যে পিআর ভালো। একটা একটা রাজনীতিটাকে বুঝতে হবে, গণতন্ত্র বুঝতে হবে, বাংলাদেশের জন্য কোন ধরনের শাসন কাঠামো খুবই উপযোগী সেই বিষয়টা বুঝতে হবে। এবং এর জন্য দরকার হচ্ছে রাজনীতির আনবায়াসড, পক্ষপাতহীন গভীর জ্ঞান রাজনীতি বিজ্ঞানের। এটা দিয়েই কেবলমাত্র একজনের পক্ষে উপলব্ধি করতে পারেন যে আসলে পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো কিনা। যদি অধিকাংশ মানুষ মনে করে এটা ভালো, তার মানে এই না যে এই ব্যবস্থাটা ভালো। জি জনাব মুজাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।